ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার, অটোরিকশার সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন। গাবখান সেতু এলাকার এই দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এদিকে নওগাঁতে ২ মোটরসাইকেলের সংঘর্ষের পর রাস্তায় ছিটকে পড়ে পিকআপ চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের ছেলে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, সাথে আছেন বরিশাল থেকে সহকর্মী মুরাদ আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই মুরাদ আহমেদের কাছে। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই যে দুর্ঘটনার কথা আমরা বলছিলাম, একটা অদ্ভুত ব্যাপার যে একটি সেতু এলাকায় টোল প্লাজার কাছে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় অটো রিকশা এবং প্রাইভেট কারকে। প্রাথমিকভাবে কি বলছে সেখানকার স্থানীয়রা বা প্রশাসনের পক্ষ থেকে কী বলা হচ্ছে, কারণ কি এই দুর্ঘটনার? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দেখুন, এখানে একটি বিয়ে বাড়িতে ফিরতি নায়র আনার জন্য একদল টোল প্লাজায় তাদের লেনদেন সারার জন্য রয়েছে। পেছন থেকে ট্রাক এসে তাদেরকে পিষে দিয়ে গেল। এখন পর্যন্ত আমরা দেখেছি হতাহতের সংখ্যা তো আপনি বলেছেন, আমরা জেনেছি। বিষয়টি হচ্ছে যে ট্রাক ড্রাইভার আটক হয়েছে, তার সহযোগী আটক হয়েছে। এখন দেখার বিষয় আছে, ঝালকাঠি স্থানীয়রা তো আসলে কেউ কিছু বলতে পারতেছেন না, কারণ এর আগে যতগুলো দুর্ঘটনা ঘটেছে সবগুলোই তদন্ত কমিটি হয়েছে। সবগুলো তদন্ত কমিটি হওয়ার পর তারা একটি প্রতিবেদন দিয়েছে। তদন্ত কমিটি পর্যন্ত আমাদের সাথে তাদের সখ্যতা থাকে, তারা বলে বেড়ান, কিন্তু পরবর্তী যে কি হয়, কি তদন্ত রিপোর্ট গেল এবং কি ব্যবস্থা গ্রহণ করা হলো, এটা কিন্তু আর চোখের সামনে আসে না। অনেকটা যেটি ধারণা করা হয়, এই যে একের পর এক দুর্ঘটনা ঘটে যাওয়া, ধরা এবং তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হলো কিনা, কারো শাস্তি আজ পর্যন্ত হলো কিনা, তদন্ত কমিটির রিপোর্টটা সামনে না আসায় এটি আর কেউ জানতে পারে না। যার ফলে যারা দুর্ঘটনা ঘটাবে ধরে নেওয়া হয় তারা বেশ চাঙ্গা থাকে এই জন্য যে এটা করলে আসলে তেমন কিছু হয় না। ওই যা হয়, প্রথম আগুন যতক্ষণ জ্বলে ততক্ষণ পানি দেওয়া হয় নিভানোর জন্য, আগুন নিভে গেলে এর বেশি আর কিছু হয় না। এটি করলে যারা অ্যাক্সিডেন্ট করে তাদের ধারণা। সরল কথায় যেটুকু বোঝা যায় যে গাবখান ব্রিজটা কিন্তু এমনিতে উঁচু ব্রিজ। হ্যাঁ, দেশে যতগুলো ব্রিজ আছে তার মধ্যে উচিত এমনিতে অনেক বড় বড় জাহাজ যায়। এখন এখানে উঠতে গেলে ট্রাক ড্রাইভারের, সাধারণত দক্ষ ট্রাক ড্রাইভার যারা রয়েছে তারা এই যে এই ঢালতে অভ্যস্ত, তারা সেভাবে কাটিয়ে উঠে যায়। অনেকেরই ধারণা যেটা রয়েছে যে ড্রাইভারটি আসল ড্রাইভার নয়, চালিয়েছে ঠিকই কিন্তু ইন অ্যাবসেন্স অফ ড্রাইভার হতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে যে হতে পারে। ধন্যবাদ মুরাদ আহমেদ, আপনার কাছে আমরা আবার আসবো। একটু আমাদের যেতে চাই আমাদের অতিথি জনাব কাজী সাইফুন নেওয়াজের কাছে। জনাব নেওয়াজ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মৃত্যুর মিছিল থামছে না। গতকালকেও আমরা আসলে আলোচনা করছিলাম এখানে ফরিদপুর এক দুর্ঘটনায় যেখানে ১৪ জন ব্যক্তি নিহত হয়েছেন। আজকে এই ঘটনায়, একটি ঘটনায় ১৩ জন, অন্য আরও ঘটনা ঘটেছে। নওগাঁতে বলছিলাম ২ জন আরও মারা গেছেন। এই যে রাস্তায় সড়কে মৃত্যুর মিছিল থামছে না, অনেক আইন হচ্ছে, অনেক বিধি করা হচ্ছে, কিন্তু মৃত্যু থামছে না। গলতটা কোথায় আসলে? আচ্ছা, আমি আপনাদের প্রতিবেদকের শেষের কথাগুলো দিয়েই শুরু করতে চাই, যেটা হচ্ছে একটা দুর্ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে আমরা ইনভেস্টিগেশন টিম করা হয়, বাট এটা ঠিক যে আসলে ইনভেস্টিগেশন টিমের যে সুপারিশগুলো থাকে, কারণগুলো থাকে, সেগুলো আসলে কখনোই মানে সেটা বাস্তবায়নটা হলো কিনা এই মনিটরিংটা থাকে না। আমরা শুধুমাত্র খুব যত দ্রুত সম্ভব আমরা ইনভেস্টিগেশন টিম গঠন করি, ঠিক তত দ্রুতই আমরা দেখা যাচ্ছে ভুলে যাই এবং পরবর্তী দুর্ঘটনার জন্য আসলে আমার কাছে মনে অপেক্ষা করি। এবং গতকালকে এবং আজকে যে মর্মান্তিক প্রায় ২৫ জন মানুষ কিন্তু মারা গেল এবং আরো কিন্তু আহত হচ্ছে, আরো মৃত্যুর এই সংখ্যাটা বাড়তে পারে। এবং গতকালকে আমি যেটা গতকাল দুর্ঘটনা যেটা খেয়াল করছি, মুখোমুখি সংঘর্ষ হয়েছে, যেটা হচ্ছে আপনার এবং রাস্তার একটা ত্রুটি। এখানে একটা পত্রিকার মাধ্যমে দেখেছি যে আসলে একটা গর্ত ছিল, সেটাকে কাটাতে গিয়ে দেখা দুটি গাড়ি সংঘর্ষ হয়েছে। আজকে টোল প্লাজার সংঘর্ষ হলো এবং ধারণা করা হচ্ছে হয়তো চালকটা, ট্রাকটি যিনি চালাচ্ছেন তিনি হয়তো বা ওই অভ্যস্ত না ওই সড়কে বা ওই ব্রিজ অতিক্রম করতে গিয়ে। তো এই কারণগুলো তো আসলে সবসময় আমরা বলে আসছি, বাট একই ধরনের দুর্ঘটনা ঘটছে। এবং ঈদের পরে ইউজুয়ালি কিন্তু আমরা দেখা যাচ্ছে ঈদের আগে থেকেই বেশ কয়েকবার আমরা বলেছি যে আসলে ঈদের পরে মনিটরিংটা কিছুটা কমে যায়। ঈদের আগে আমরা দেখা যাচ্ছে যানজট বা ইত্যাদির জন্য পুলিশের যে মনিটরিং থাকে, পরে কিন্তু দেখা যায় কিছু শিথিল হয়ে যায়। এই সময় দেখা যাচ্ছে আমাদের ওভার স্পিডিংটা হয়,
তারপরে হচ্ছে যে আপনার রেকলেস ড্রাইভিং গুলো হয়, এবং দেখা যাচ্ছে যে আমাদের ওই যে অনেকে ক্লান্তি নিয়ে গাড়ি চালানো যেটা, বা হচ্ছে ত্রুটিপূর্ণ গাড়িগুলো নিয়ে চলে আসা যেটা, সেটা হয়। এখন আজকে যে দুর্ঘটনা এমনও হতে পারে যে আপনার ট্রাক হয়তো ব্রেক ফেল করেছে, কারণ ইদানিং বেসিক্যালি ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে বা প্রত্যন্ত অঞ্চলে যে ট্রাক গুলো চলে এগুলো অনেক পুরনো আমলের, এবং দেখা যাচ্ছে এগুলো অনেক ত্রুটি বিচ্যুতি থাকে, অনেক টায়ার ব্রেক ইত্যাদি ভালো থাকে না, কিন্তু তারাও ওই প্রত্যন্ত আঞ্চলিক সড়কে চলাচল করে। এই ধরনের ক্ষেত্রে হতে পারে যে চালক হয়তোবা আপনার অভ্যস্ত না, দ্বিতীয় হতে পারে চালক তার ত্রুটিপূর্ণ গাড়ি নিয়ে হয়তো দুর্ঘটনা ঘটিয়েছে। এবং আরেকটা ব্যাপার এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আসলে মানে আমরা কিন্তু মানে সবসময় বলি যে গতিসীমার কথাটা সবসময় বলে আসছি, বাট এই ওভার স্পিডিংটা কিন্তু আমাদের জন্য খুবই এখন মাথা ব্যথা হয়ে যাচ্ছে। এটাকে যদি কন্ট্রোল করতে না পারি, মজার ব্যাপার কি জানেন, যেটা হচ্ছে যে আসলে মানে হাইওয়ে পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে আপনার স্পিড দিয়ে আমরা তাকে মাপতে দেখি স্পিড, কিন্তু চালকরা কিন্তু আসলে সামহাও তারা বুঝে যায় যে জানে এখন যে কোথায় কোথায় পুলিশ বসে, কারণ পুলিশ শুধুমাত্র নির্দিষ্ট কিছু স্পটে বসে, র্যান্ডম বসে না। ফলে চালকরা কিন্তু এখন ওই সমস্ত জায়গায় গতিটা একটু কমিয়ে দেয়, এরপরে কিন্তু সে আবার দেখা যাচ্ছে আগের স্পিডে চলে যায়। ফলে এই র্যান্ডমনেসটা দরকার পুলিশের, যাতে সবাইকে ওভার স্পিডিংটাকে আমি অ্যারেস্ট করতে পারি। এবং পুরনো গাড়ি, তারপর হচ্ছে ক্লান্ত একজন চালক, এরা আসলে আমার দুর্ঘটনা অনুষঙ্গে, প্রতি বছর কিন্তু আমরা এই কথাগুলো বলছি। মুরাদ আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে তদন্ত কমিটি হয়েছে, আলোচনা হচ্ছে, কিন্তু আপনি এই কথা বলছিলেন যে তদন্ত কমিটি কখন হবে বা যখন তাদের তদন্ত দেওয়া হয় সেইগুলো বিষয়গুলো আসলে ঠিকমতো অনুসরণ করা হয় না, যেসব সুপারিশ থাকে। এক্ষেত্রে আজকের যে দুর্ঘটনা হলো সেটা একটু জানতে চাচ্ছি, কর্তৃপক্ষ কী বলছে, কতদিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন তারা দাখিল করবে, এবং আহতদের অবস্থা কি একটু সংক্ষেপে যদি বলতেন আপনি আমাদেরকে। জি, আজকের ব্যাপারে যেটি বলা হয়েছে, ডিসি ঝালকাঠি যেটি বলেছেন যে 4 দিনের মধ্যে, কর্মদিবসের মধ্যে এই তদন্ত প্রতিবেদন পেশ করতে হবে তার কাছে, আর তার পরবর্তীতে এটি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন, সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করবেন। আহত যারা রয়েছে আমি দেখেছি একজনকে ঢাকা পাঠানো হয়েছে বলেছেন পরিচালক, আর 2 জন তো মারাই গেছেন। এখানে অন্য যারা রয়েছে অধিকাংশের আঘাতই আমি দেখলাম মাথা, বুক এবং পিঠ। তো হয় কি প্রথম তো রক্ত থামানোর প্রক্রিয়া চলে, এরপর হয়তো ব্যথা কমানোর প্রক্রিয়া চলে। এখন সবাইকে বিভিন্ন টেস্ট দিয়ে বাইরে পাঠানো হচ্ছে। হাসপাতালের টেস্ট আপনি জানেন তো সীমিত, তো সেখানে এই টেস্টের রেজাল্টগুলো আসার পর বোঝা যাবে যে কোন পেশেন্টকে বরিশালে রেখে ট্রিটমেন্ট করা যাবে, কোন পেশেন্টকে আসলে বরিশালে রেখে ট্রিটমেন্ট করা সম্ভব না, হয়তো তাদের পঙ্গুতে রেফার করা হবে অথবা ঢাকার অন্য কোথাও রেফার করা হবে। এখানে আমরা যা দেখেছি রোগীদের অবস্থা, অ্যাক্সিডেন্টে যারা মারা গেছেন তারা তো এক বাঁচা বাঁচলেন, কিন্তু এদের অবস্থা খুবই সঙ্গীন। আমি যেটা দেখলাম যে আসলে ওরা খুব কষ্টে আছে। এখন বোঝা যাবে পুরো টেস্ট রেজাল্ট হাতে পাওয়ার পর যে কার কোথায় ভেঙেছে, পাঁজর ভেঙেছে কিনা, পিঠের অবস্থা একজনেরও ভালো দেখিনি। তো এসব হওয়ার এই হাতে পাওয়ার পর এদেরকে ঢাকা রেফারের সম্ভাবনাটাই আমি সবচেয়ে বেশি দেখেছি। এই হচ্ছে ধন্যবাদ। আমি যেতে চাই জনাব কাজী সাইফুন নেওয়াজের কাছে। জনাব নেওয়াজ, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো বলছিলেন মোটা দাগে যেসব কারণে এই জাতীয় দুর্ঘটনা ঘটছে তার একটা বড় বলছেন আপনি ওভার স্পিডিং বা দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা, এটা একটা কারণ। আরেকটি হচ্ছে যে যেসব গাড়ির বৈধ সনদ নেই বা ফিটনেস সার্টিফিকেট নেই সেসব গাড়ি সড়কে চলছে। এই দুটো বিষয়ে কি আমি যদি সারা দেশে এইটা বড় সংকট বলি, এই দুটো বড় কারণ বলি দুর্ঘটনার পেছনে, এই দুটো কারণ কি দূর করা খুব কঠিন? না, এই দুটো কারণ দেখেন, গত প্রায় আমার ধারণা গত 10-12 বছরের ঈদে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটছে, এবং এই 10-12 বছর আমরা একই কাছাকাছি কারণের কথাই কিন্তু বলছি, নতুন করে কিন্তু বলছি না। তাই এগুলো দূর করা কোনো কঠিন না। আপনি দেখেন, আপনি যে ওভার স্পিডিং, একজন চালক ওভার স্পিডিং করে কেন? কারণ সে সুযোগ পায়, এক। দ্বিতীয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে তার একটা তাড়া থাকে দ্রুত ট্রিপ কমপ্লিট করে। আমরা বারবার বলে আসছি যে এই যে ট্রিপ বেস যেই আপনার আমাদের চালকদের নিয়োগ প্রক্রিয়াটা, এটাকে বন্ধ করতে হবে। চালকদেরকে একটা বেতন কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু চালকরা ওভার স্পিড করবে, কারণ সে তখন যত ট্রিপ তত ইনকাম। এভাবে কিন্তু একটা সিস্টেম চলতে পারে না, এক।
দুই হচ্ছে আপনার আমাদের এখনো পর্যন্ত কোনো গতিসীমার কোনো গাইডলাইন নাই। ফলে দেখা যাচ্ছে সেটাকে আমরা কোনো রাস্তায় দিচ্ছি নিজের মতো করে, এবং সেগুলো মানানোর ব্যাপারে কিন্তু আমাদের স্পেসিফিক গাইডলাইন না থাকার কারণে পুলিশ শুধু কোনো জায়গায় হয়তো স্পিড মাপছে এতটুকুই। তো এতটুকু দিয়ে তো আমি পুরো রাস্তায় তো আমি পুলিশ দিয়ে এভাবে সাজাতে পারবো না, তাই আমাকে প্রযুক্তির সহায়তা নিতে হবে। দুই, এবং আরেকটা এবং বিষয় একটা যে কথা গাড়ি ফিট নয়, অর্থাৎ ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, এই অভিযোগ বেশ পুরানো অভিযোগ। এবং এটাও সত্য কথা যে বিআরটি এর পক্ষে এতগুলো গাড়ি, এতগুলো যানবাহন তাদের ফিটনেস পরীক্ষা করা সম্ভব নয়। এই জায়গাটা কিভাবে আধুনিকায়ন করা যেতে পারে? তারা কি কোনো তৃতীয় পক্ষকে, থার্ড পার্টিকে এই দায়িত্ব দিতে পারে কিনা, যাতে কাজটি আরো স্বচ্ছতার সাথে করা সম্ভব হয়? যেটা হচ্ছে আসলে পৃথিবীর অনেক দেশে, প্রায় সব উন্নত দেশে কিন্তু দেখা যাচ্ছে গাড়ির ফিটনেসটা এটা থার্ড পার্টির মাধ্যমে তারা করে। অথরিটি শুধুমাত্র লাইসেন্সটা চেক করে এবং ওই থার্ড পার্টি ঠিক মতো স্বচ্ছতার সাথে কাজ করছে না এটা ইন্সপেকশন করে। ফলে দেখা যাচ্ছে কিন্তু আপনার থার্ড পার্টি কিন্তু একটা চাপে থাকে যে তাকে সঠিকভাবে কিন্তু এটা দিতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা যেমন আমাদের এখানে আইএলটিএস পরীক্ষাটা দেই, আমাদের দেশে সেন্টারে দেই, কিন্তু এটা কিন্তু যাচাই বাছাই খুব ভালোভাবে। এই কাজগুলো কিন্তু এইভাবেই করতে হয়, এটা করা উচিত। এবং আপনাদের আরেকটা ব্যাপার খুব জরুরি, আপনাদের প্রথমে বলছিলেন, আচ্ছা একজন রোগী যিনি বরিশালে মেডিকেলে ভর্তি, তাকে কেন আমার ঢাকা পাঠাতে হবে? আমি তো বরিশাল মেডিকেলকে কেন আমি ইকুইপ করতে পারতেছি না? তাহলে তো এখনো আমরা সেই প্রাগৈতিহাসিক যুগে রয়ে গেলাম যে আমাকে একটা অসুস্থ রোগী, আহত রোগীকে আমি ঢাকা পাঠাবো, এই 6-7 ঘন্টা সেটা এমনি দেখা যাচ্ছে তার জীবনের যে সম্ভাবনা ছিল চলে যাবে। নিশ্চয়ই আমরা যে বিষয়গুলো আলোচনা করছিলাম কর্তৃপক্ষের ভেবে দেখবে। অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে জনাব কাজী সাইফুন নওয়াজ, সময় স্বল্পতার জন্য। জনাব মুরাদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।